নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়াল আপনাকে স্বাগত। গতকাল তৃণমূল কংগ্রেসের কর্মসমিতির বৈঠক ছিল এবং এই কর্মসমিতির বৈঠককে ঘিরে বিভিন্ন মাধ্যমগুলোতে বেশ পরিমাণ রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। কিন্তু আমার কাছে যদি এই কর্মসমিতির বৈঠকের নির্যাস বলেন তাহলে আমি বলবো কিচ্ছু নেই। কেবলমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটু আপার হ্যান্ড দেওয়া ছাড়া এই কর্মসমিতির কোনো নির্যাস নেই। এটা হচ্ছে ওই রুটিন চেকআপের মতো। মাঝে, মাঝে করতে হয় তাই করা হয়েছে। আর যখন একটা বৈঠক হচ্ছে কিছু তো একটা শাফলিং করতে হবে। তাই ওই ৫ জনকে নতুন করে ঢুকানো হয়েছে। এর বাইরে কর্মসমিতির বৈঠকের কোনো রকম নির্যাস নেই। এবার তার সাথে যদি আপনারা এটা যোগ করেন যে তাহলে যে ওই একটা মানে তালিকা তৈরি করা হয়েছিল, যেই তালিকাটা থেকে বোঝা যাচ্ছিল বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিল ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে যে পৌরসভাগুলোতে কিছু পরিবর্তন করতে হবে, তার সাথে কিছু জেলার ক্ষেত্রেও সাংগঠনিক রদবদল হবে, তাহলে সেগুলো কি? এগুলো নিয়ে যদি কথাবার্তা হয়ে থাকে তাহলে ওগুলো কথাবার্তা এই মুহূর্তে আপনি কিছু বুঝতে পারবেন না। তার কারণ ওই যে শপথ গ্রহণ করিয়ে তারপরেই কিন্তু কর্মসমিতির বৈঠক শুরু হয়েছে। আর ওটা বাদ দিলে এই মুহূর্তে যা রয়েছে সেখানে আমার মনে হয়েছে সেরকম ভাববার মতো কিছু নেই বা কিছু করা হয়নি। এবার একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে শৃঙ্খলা রক্ষা কমিটি নতুন করে তৈরি করা হয়েছে। এবার শৃঙ্খলা রক্ষা কমিটিকে ভাগ করে দেওয়া হয়েছে। লোকসভার সাংসদ এবং রাজ্যসভার সাংসদদের জন্য একটা শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করা হয়েছে। বিধানসভার বিধায়কদের জন্য একটা শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করা হয়েছে এবং পশ্চিমবঙ্গের সামগ্রিক দলের কর্মীদের জন্য একটা শৃঙ্খলা রক্ষা কমিটি করা হয়েছে। এদেরও কি কাজকর্ম কতটা কি রয়েছে এটা নিয়েও পাবলিক সন্দিহান, তার কারণ খুব একটা বেশি এদের প্রয়োজন পড়ে না। এটাও হচ্ছে লোক দেখাবার মতো। এটা কেবলমাত্র একটা দেওয়াল লিখন, যে আমরা যেরকম দেখে থাকি যেখানে সবথেকে বেশি পানের পিক ফেলা হয় ওখানেই লেখা হয় এখানে থুতু ফেলবেন না। ব্যাপারটা অনেকটা সেরকমই। ওই দেওয়াল লিখন থাকবে আর যা হওয়ার সেটাই হতে থাকবে। ইভেন এই শৃঙ্খলা রক্ষা কমিটির একটা সময় সদস্য ছিল পার্থ চট্টোপাধ্যায়। তাহলে শৃঙ্খলা রক্ষা কমিটির কি কাজ বা কার্যকারিতা রয়েছে আপনারা এবার বুঝে নিতে পারেন। এবার তার সাথে যেটা করা হয়েছে নতুন, সেটা হচ্ছে বিষয় ভিত্তিক মুখপাত্র নির্ধারণ। অর্থনীতি সম্পর্কে অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য বলবে, চা সম্পর্কে মলয় ঘটক বলবে, তারপর আদিবাসীদের সম্পর্কে বীরবাহা হাঁসদা বলবে, তার সাথে হচ্ছে উত্তরবঙ্গের বিষয়ে গৌতম দেব বলবে, উদয়ন গুহ বলবে, প্রকাশিক বড়াইক বলবে। এরকম করে বিষয় ভিত্তিক মুখপাত্র ঠিক করা হয়েছে। আর সামুদ্রিকভাবে তো কুণাল বাবু টাবু যারা শশী পাজা এরা রয়েছে, ওনারা বলবেন। আর তার সাথে আরেকটা প্রশ্ন উঠে এসছে, যেটা অভিষেক অনুগামীরা বারবার বলার চেষ্টা করছে, তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি একটা নির্দিষ্ট সীমানার মধ্যে রেখে দেওয়া হলো? সে তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তারপরেও তাকে কেবলমাত্র দিল্লির মুখপাত্র কেন করা হলো? এটা আমার যতটুকু মনে হয় এটা দিল্লির মুখপাত্র করে তাকে একটা নির্দিষ্ট সীমায় বেঁধে দেওয়ার কোনো ব্যাপার নেই, তার ওজন বাড়ানোর জন্য করা হয়েছে। এই মুহূর্তে কংগ্রেস আবার গাড্ডায় পড়েছে। হেমন্ত সোরেন শপথ নেবে খোলা ময়দানে, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে, ওখানে মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ করা হয়েছে। আর যেহেতু রাহুল গান্ধীর এবার যেহেতু কংগ্রেস গাড্ডায় পড়েছে, একটু পিছটান দেবে, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তত অন্তত লাইক টু লাইক একটা মানে পরিবর্তন হিসেবে দেখানোর চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস। সে ধারে ভারে যোগ্যতা আদৌ সম্ভব কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু সেটা দেখানোর চেষ্টা করবে। তবে সেটা কি দিল্লির রাজনীতির জন্য? একদমই না। দিল্লির রাজনীতির জন্য যা করা মমতা ব্যানার্জি করবেন, সেটা লাইক টু লাইক ওটা দেখানোর চেষ্টা হবে পশ্চিমবঙ্গে তার ওজনটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য, যে মমতারও যাতে লাইক টু লাইক তাকে মানে রিপ্লেস হিসেবে ভাবা যেতে পারে। এর জন্য তাকে তৈরি করা হচ্ছে। আর এর জন্যই তাকে ওখানকার আহ, কি বলবো, মুখপাত্রেরও অনেকটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, যে ওখানকার বিষয়গুলো সম্পর্কে, দিল্লি যে বিষয়গুলো সম্পর্কে তিনি দেখাশোনা করবেন, তিনি যা বলার বলবেন। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপার হ্যান্ড দেওয়ার জন্যই করা হয়েছে, তাকে কোনো রকম কোণঠাসা করার জন্য নয়। আর তার সাথে এই মুহূর্তে যে বিষয়টা রয়েছে, এই যে শৃঙ্খলা রক্ষা কমিটি, তারপর মমতা ব্যানার্জি যে বলছে যে আমাদেরকে এই ৬টি বিধানসভাতে জিতিয়ে দিয়ে, বিশেষ করে মাদারিহাটে জিতিয়ে দিয়ে আমাদেরকে আরো দায়িত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে আমাদের। অবশ্যই মানুষ নির্দ্বিধায় তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে। এত বিতর্ক, এত চুরি, এত দুর্নীতি, এত রাহাজানি, এত বাটপাড়ি, এরপরেও তৃণমূল কংগ্রেসকে যে মানুষ ভরসা করেছে, তার জন্যই মনে হয়েছে। আর বিশেষ করে নৈহাটি ইলেকশনে, যেহেতু ওটা পৌরসভা এবং শহুরে অঞ্চল লাগোয়া, তারপরেও যখন অভয়া বিষয়টা ওখানে এফেক্ট করেনি, তার জন্য মমতা ব্যানার্জি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আর এর জন্যই বলেছে যে মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা বা দায়-দায়িত্ব আরো বেড়ে যায়। এটা সঠিক। এবার তার সাথে যে শৃঙ্খলা রক্ষা কমিটি, মমতা ব্যানার্জি দীর্ঘদিন থেকে যেটা দেখানোর চেষ্টা করছে, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার দেখবেন এই পেপারগুলোতেই দিয়েছে। বিভিন্ন সামাজিক মাধ্যমেও পেয়ে যাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে এরপর থেকে শৃঙ্খলা রক্ষা কমিটিকে আরো কঠোর করতে হবে, দলীয় অনুশাসনকে আরো কঠোর করতে হবে। যারা দল বিরোধী কাজ করবে বা দলের ক্ষতি করবে বা দলের সম্মানহানি হবে তার জন্য, তাহলে সেসব নেতাকে শোকজ করা হবে। তারপর পরপর ৩ বার শোকজ করা হবে। সদুত্তর না পেলে তাকে সাসপেন্ড করা হবে। তো আরাবুলকে সাসপেন্ড করা হয়েছিল, আবার ফিরেও আনা হয়েছিল। ৬ বছর বলা হয়েছিল। আমার মনে হয় না ৬ বছর ওয়েট করা হয়েছিল তার জন্য। তো এগুলো চলতেই থাকবে। এগুলো সব হচ্ছে
লোক দেখানো একটা কারবার, এর বাইরে কোনো কিছুই না। তার কারণ মমতা ব্যানার্জি বহুদিন থেকে এই ট্রিক্সটা শুরু করে দিয়েছে যে আমি ভালো। অভিষেকও বোঝানোর চেষ্টা করছে আমি তো মমতা ব্যানার্জির থেকেও ভালো, কিন্তু এই যে পুলিশরা খারাপ, কিছু নেতা খারাপ, কিছু নিচু তলার কর্মী খারাপ, কিছু আমলা খারাপ, কিন্তু আমরা ভালো। আর আমরা ভালো, ওরা খারাপ বলেই এই মানে কিছু দুর্নীতি হয়ে যাচ্ছে বা কিছু উল্টো পাল্টা কিছু হয়ে যাচ্ছে। না হলে উল্টো পাল্টা হওয়ার মতো জায়গা নেই। আর আমরা ভালো বলেই আমরা লক্ষ্মীর ভান্ডার দিই, আমরা ভালো বলেই আমরা কন্যাশ্রী দিই, সবুজ সাথী দিই, কিন্তু ওরা বাজে বলেই ওই জায়গাগুলো একটু অসুবিধা হয়। আর এভাবেই তৃণমূল কংগ্রেস এখন যতদিন থাকবে টিকেও থাকবে। তৃণমূল কংগ্রেস নিজেও জানে যে এই মুহূর্তে যে সাংগঠনিক পরিকাঠামো রয়েছে সেখানে যদি হাত দিতে যায় এবং এই দুর্নীতিগ্রস্ত লোকদেরকে মানে বের করতে যায়, তাহলে ওই যে ঠকবাজ থেকে গা উজাড় করার মতো অবস্থা হবে, সেটার কোনো রকম জায়গা নেই। এগুলো লোক দেখানো কিছু বলে অন্তত ভিতরে যা হচ্ছে হোক, বাইরে পর্যন্ত এখনো যারা রয়েছে তার, কারণ সর্বভারতীয় প্রেক্ষাপটে যদি সমীক্ষা দেখেন তাহলে ভারতবর্ষের যত জনগণ আছে তার খুব বেশি হলে 3 থেকে 4% সক্রিয় রাজনীতি করে, বাকিরা করে না। তাই মানে ভিতরে যত ইঁদুর আছে সবকিছু কেটে দিক, কিন্তু বাইরে থেকে যাতে ঘরটা চকচকাক লাগে বা পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়, বিষয়টা ওরকম করে এগুলো সব শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করা হচ্ছে। সাধারণ নিচুতলার কর্মীরা যারা নির্দ্বিধায় মমতা ব্যানার্জিকে ভালোবেসে আজও দলটা করে, বা সাধারণ মানুষ যারা আজও ভোট দিয়ে চলেছে তাদের জন্য, তাদের ক্ষেত্রে সরকারের মুখ হচ্ছে মমতা ব্যানার্জি। সে যতই তৃণমূল কংগ্রেস নেত্রী হয়ে থাকুক, সরকারের মুখ মমতা ব্যানার্জি। অভিষেক ব্যানার্জিও সরকারের মুখ, আর তৃণমূলের মুখ হচ্ছে যদি কোনো ক্ষেত্রে কোনো ভুলটুল করে বসে তাহলে সেই সব নেতারা। বিষয়টাকে এরকম আলাদা আলাদা করা হয়েছে। আর প্রশাসনিক লেভেলে যেহেতু এই কর্মকাণ্ডগুলো হয়, বিভিন্ন দান দাক্ষিণ্যগুলো চলে বা সরকারি অনুদানগুলো কাজ করে, তাই মানুষের কাছে এই ইমেজটা তারা বিল্ড আপ করতে পেরেছে যে কোনো না কোনোভাবে সরকার আপনাদের ভালোই চায়। কিছু ক্ষেত্রে দলীয় কর্মীরা কিছু খারাপ করছে, কিন্তু দলীয় কর্মীদের ওই খারাপটা আপনাকে মেনে নিতে হবে, বা মানুষ এভাবে সাইকোলজিক্যালি মেনে নিচ্ছে ঠিক আছে এ বাজে করছে, কিন্তু ওগুলো তো সরকার করিয়ে যাচ্ছে, মমতা ব্যানার্জি ভালো চায় বলেই না করছে। তো এই হিসেবেই চলছে। আর এটাই নির্যাস, খুব বেশি হইলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপার হ্যান্ড দিয়ে দেওয়া, আর তার বাইরে কিচ্ছু না। আর আপনি যদি এই 5 জনকে যারা ঢুকিয়েছে, যেটা নিয়ে অনেকে বলার চেষ্টা করছে নবীন বনাম প্রবীণ যে লড়াইটা 2021 সাল থেকে শুরু হয়েছিল, কোনো সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঘি ঢেলেছে, কোনো সময় বিতর্কে কুণাল বাবু অংশগ্রহণ করেছে, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সবই স্ক্রিপ্টেড, সবই লোক দেখান। বিতর্কটাকে উস্কে রাখা, জিয়ে রাখা, মানে যদি দুজনের মধ্যে ঝামেলা হয় তাহলে একদল মমতার পক্ষে, একদল অভিষেকের পক্ষে, কেউ কিন্তু তৃণমূল বা বিজেপির পক্ষে না, সবাই তৃণমূলের ভিতরে, কেউ মমতার পক্ষে কেউ অভিষেকের পক্ষে। তাই আলটিমেটলি তৃণমূলটা তৃণমূলের জায়গায় রয়েছে। আর এটা হচ্ছে ওই মাঝে মাঝে দেখবেন গুঁড়ো মাছগুলোকে যখন আপনারা পোনা মাছ তুলবেন এবং মাছের পোনাগুলোকে পুকুরে আপনি দেবেন, তখন মাছের পোনাগুলোকে ঝাঁকানো হয় যাতে সেগুলো মরে না যায়, মানে একটা জায়গায় আন্দোলিত হতে থাকে, তাহলে তাদের জীবন শক্তিটা তারা বেঁচে থাকবে। ওভাবেই এই স্ক্রিপ্টের জায়গাগুলো দেখানো হয়। তার কারণটা হচ্ছে তৃণমূলটা যাতে নিজেদের মধ্যেই এভাবে ঘর্ষণ করতে 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 এগিয়ে যায়, তাদের চলনটা যাতে গতিশীল থাকে, এর জন্যই তাদের এই কার্যকলাপ, এর বাইরে কিচ্ছু নেই। আর তার সাথে যদি আপনারা আরো বলতে চান তাহলে এই নবীন প্রবীণের ক্ষেত্রে তো মমতা ব্যানার্জি উত্তর দিয়ে দিল, বাকি এই যে 5 জন যাদেরকে নিয়ে এসছে তারা প্রত্যেকেই প্রবীণ, কাজের মাধ্যমে তিনি তার উত্তর দিয়েছে, কথা বলার আর দরকার নেই। বিষয়টাকে এরকম ভাবে না দেখলেও চলবে। তার কারণ তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন থেকে একটা অ্যাক্টিভিটিস, বিশেষ করে আইপ্যাক আসার পরে পুরনো কর্মীদেরকে সম্মান প্রদান। তার কারণ 2019-এ যে ভয়ানক রেজাল্টটা তৃণমূল কংগ্রেসের হয়েছিল, তখন একটা কারণ বা নির্যাস উঠে এসেছিল যে তৃণমূল কংগ্রেসের যে পুরনো কর্মীরা রয়েছে তারা তৃণমূলকে ভোটটা দেয়নি তখনকার পরিস্থিতি দেখে বা নতুন উঠতি নেতাদেরকে দেখে। তারপর থেকে আইপ্যাক একটা কাজ করা শুরু করলো, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদেরকে সম্মান প্রদান। এবার ওই সম্মান প্রদানটা কিন্তু একদম পদ দিয়ে হয়নি যে তাকে তার পুরনো পদ ফিরিয়ে দেওয়া হয়েছে কাজের জন্য, একদম না। তাকে একটা হচ্ছে 1.5 সেকেন্ডে হাততালি দেওয়া হয়েছে কোনো একটা হলের মধ্যে, 50 টাকার একটা মিষ্টির প্যাকেট, 50 টাকার একটা ফুলের তোড়া, আর একটা হচ্ছে 20 টাকা দামের উত্তরীয়। এই দিয়ে একটা সময় দুর্দান্ত কাজ করেছে, এই করেছে, মানে আয়োজন করেছে যেই নেতার সাথে তাদের গোষ্ঠী কোন্দল পুরনোদের, তারা আয়োজন করিয়েছে তৃণমূল কংগ্রেস সব জেনে শুনে। তাকে ওই উত্তরীয় দিয়ে সম্মান দিয়ে বাড়িতে বসিয়ে দেওয়া হয়েছে যে ভোটটা তুমি অন্তত দিও, তুমি রাগ করে অন্যদিকে চলে যাও না। বাকি কাজ যাদের যাদের উপর তাদের রাগ ছিল তারাই করে যাচ্ছে। তাই এরকম নিজেদের মধ্যে এগুলো করে নেওয়া হয়। আর ওভাবে ওই 5 জনকে, ওই যে পুরনো কর্মীদের সম্মান দেওয়া, তাই ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মালা দেবী যিনি রয়েছেন বা মানুষ বিয়া যাদেরকে নতুন করে, বিমান বন্দ্যোপাধ্যায় যাদেরকে ঢোকানো হয়েছে, তাদেরকে ওই সম্মাননা প্রদান, যে পুরানা তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জি আজও দেখে, আজও সম্মান দেয়, ওটাও একটা বিজ্ঞাপনের মতো। আর বাকি আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।